নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি কোনো দেশের কাছেই কাঙ্ক্ষিত নয়, বিশেষ করে ভারতের কাছে তো নয়। কেননা গত 25 বছর ধরে অবিরাম চেষ্টার ফলে ভারত মার্কিন সম্পর্কে যে স্থিতি এসেছিল, পারস্পরিক বিশ্বাস এসেছিল এবং সেই বিশ্বাসের উপর ভর করে একটা সিভিল নিউক্লিয়ার ট্রিটি হয়েছিল এবং টেকনোলজি ট্রান্সফারের কথাবার্তা অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছিল। সেটা যদি এক ধাক্কায় তলানিতে চলে যায় তাহলে সেটা অবশ্যই বিপদের কারণ, দুশ্চিন্তার কারণ। কেননা দেশটার নাম আমেরিকা এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক ক্ষমতাসম্পন্ন দেশ। এই সত্যটাকে অস্বীকার করে আমেরিকার সম্পর্কে কোনো আলোচনা করা উচিতই নয়। তার উপরে সেই মহাশক্তিধর দেশের মাথায় এখন এমন একজন ভদ্রলোক বসে আছেন যিনি খুবই প্রতিহিংসাপরায়ণ, যিনি খেলার কোনো ধর্ম মানেন না, যিনি মনে করেন অলমোস্ট একজন ঈশ্বরের প্রতিনিধি হিসেবে হোয়াইট হাউসে অবতীর্ণ হয়েছেন এবং তার যা ইচ্ছা তিনি তাই করবেন, যা বলবার তাই বলবেন। হয় আপনি মানুন, নয় আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। অর্থাৎ মাই ওয়ে অর হাইওয়ে। আজকে না গতকাল ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে এই পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে আর কোনো বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার কোনো অর্থই হয় না। আগামী 25শে আগস্ট এই চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দলের নয়াদিল্লিতে আসার কথা ছিল। ভারতবর্ষের তরফ থেকে সেই চুক্তি আলোচনা করা হবে না বলে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। কিন্তু ট্রাম্পের এই কথার পরে সেই প্রতিনিধি দল আদৌ ভারতে আসবে কিনা তার উপরে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন পড়ে গেছে। এখন আমেরিকার সম্পর্কে ভারতবর্ষ সেই স্বাধীনতার পরের দিন থেকেই একটা অস্থির এবং অবিশ্বাসের বাতাবরণে চলেছে এবং সেটা অকারণে নয়। আজকে যেটা ঘটছে, অনেকে বলছেন ইট ইজ এ রিটার্ন টু 1971 মুভমেন্ট। কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষকে কাঠগড়ায় চট করে আমেরিকা ছাড়া আর কেউ দাঁড় করাবে না। আর ইইউ, যাদের নিজস্ব মেরুদণ্ড বলে কিছু নেই, যারা ট্রাম্পের হুমকির কাছে তার পায়ের তলায় হামাগুড়ি খেতে অভ্যস্ত, তারা বাদ দিয়ে বাকি পৃথিবীর সহানুভূতি কিন্তু ভারতের দিকেই থাকবে। কেননা ট্রাম্প যেটা আশা করছেন সেটা ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী, সে তিনি বিজেপির হন, কংগ্রেসের হন কিংবা অন্য কোনো দলের হন, এটা মানবেন না। তার কারণ কৃষকের স্বার্থ বিপন্ন করে ডেয়ারি প্রোডাক্টসের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকার উপরে প্রশ্নচিহ্ন এনে, কিংবা এই যে মৎস্যজীবীদের আমাদের যে বিরাট কমিউনিটি ভারতবর্ষে আছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে কোনো প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে পীড়িত করতে যাবেন না। কেননা সেটা হবে একটা সাইনিং অন এ ডেথ ওয়ারেন্ট। আর সবচেয়ে বড় হিপোক্রেসি হলো আমেরিকার, যেসব ক্ষেত্রে প্রবেশাধিকার পাচ্ছে না বলে আমেরিকার তো তর্জন গর্জন, এগ্রিকালচার, ডেয়ারি এবং অন্যান্য প্রোডাক্টস, সেসব ক্ষেত্রে আমেরিকা নিজে ভারতবর্ষের চাইতে অনেক বেশি আগ্রাসী একটা প্রোটেকশনিজম ফলো করে যায়। তার মধ্যে আমি পরে আসছি। তার আগে বলি, এখন ব্যাপারটা যেখানে দাঁড়িয়েছে তাতে ভারত মার্কিন সম্পর্কে নতুন করে একটা অবিশ্বাসের বিষ কিন্তু
এর ভিতরে ঢুকে গেছে। পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। আর 3.5 বছর পরে ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে থাকবেন না। ফলে অচিরেই হয়তো এই সম্পর্ক মেরামত হয়ে যাবে। আবার এমনও হতে পারে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল মানুষ, অতএব আজকে তর্জন গর্জন করে কালকে যে তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে বন্ধুত্বের হাত বাড়াবেন না, এমন কোনো গ্যারান্টি নেই। এবার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, নরেন্দ্র মোদী কিন্তু তার মতো করে বিকল্প রাস্তা গোছানো শুরু করে দিয়েছে। অজিত ডোভাল মস্কোয় গেছিলেন, পুতিন সম্ভবত অগস্ট মাসেই ভারতে আসছেন, এবং আজকে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। পুতিন জানিয়েছেন ভারত রাশিয়া সম্পর্ক আরও গভীরতর করার জন্য তিনি একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে এই যে নরেন্দ্র মোদী সেই 2020 সালের গালওয়ান কনফ্লিক্টের পরে 5 বছর পরে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে এই এশীয় সামিটে যাচ্ছেন, চীন তাকে প্রকাশ্যে অভ্যর্থনা জানিয়েছে। এখনো পর্যন্ত ঠিক আছে, মোদী প্রথমে জাপান যাবেন, সেই জাপান থেকে তিনি সাংহাইয়ে আসবেন। শি জিনপিং এবং পুতিন এই দুজনের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক আরও নিবিড়, ব্যবসা বাণিজ্য আরও নিবিড় হওয়ার অর্থ দ্বিবিধ। এক, ভারত দেখিয়ে দিতে চায় যে পৃথিবীটা সত্যিই ইউনিপোলার নয়, যেটা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন এবং ভ্রান্তিবিলাসের মধ্যে রয়েছেন। একটা সময় ছিল যখন ঠান্ডা যুদ্ধের সময় পৃথিবী দুটো শিবিরে বিভক্ত ছিল, একটা রাশিয়ার শিবির আর একটা আমেরিকার শিবির। সেই যুদ্ধ, ঠান্ডা যুদ্ধের এখন ইতিহাস হয়ে গেছে। এত চেষ্টা করেও রাশিয়াকে কিছুতেই কেউ কাবু করতে পারেনি। অচিরে পারবে বা অদূর ভবিষ্যতে পারবে এমন কোনো সম্ভাবনাও নেই। আর এর মধ্যে অত্যাশ্চর্য যে ঘটনাটা ঘটে গেছে সেটা হলো চীনের উল্কা সদৃশ উত্থান। এবং সেই উত্থান এতটাই চমকপ্রদ যে আমেরিকা আজ চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবে এবং সারাক্ষণ থরহরিকম্প হয়ে থাকে চীন কোন ব্যাপারে আমেরিকাকে ছাড়িয়ে গেল। এই যে এআই নিয়ে আমেরিকার তো বারফাট্টাই, পশ্চিমী প্রেসে চোখ রাখলে আপনারা দেখতে পাবেন সেখানেও চীন খুব বৈপ্লবিক গতিতে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো দিন আমেরিকাকে ওভারটেক করে নেবে। সুতরাং আজকের পৃথিবীতে আমেরিকার একচ্ছত্র দাদাগিরির সুযোগ কম। অর্থাৎ আমেরিকার সঙ্গে কোনো রকম বাণিজ্য চুক্তি না হলে অবশ্যই আমাদের এক্সপোর্টারদের ক্ষতি হবে এবং আমাদের যে ওভারঅল এক্সপোর্টের ভলিউম সেটা বেশ কিছুটা কমে যাবে। কিন্তু সার্বভৌমত্ব, আত্মসম্মান দাওয়ায় রেখে ভারতবর্ষ কোনো বৃহৎ শক্তির কাছে কখনো মাথা নত করেনি। আমেরিকানরা যতই বলুন ভারত সাফার্স ফ্রম এ গ্র্যান্ডার অফ ডিলিউশন অফ এ গ্রেট পাওয়ার, তা সত্ত্বেও ভারতবর্ষের ইতিহাস বলে যে আমেরিকার দাদাগিরি, ভ্রুকুটি, ভয় দেখানো এসবকে ভারত গ্রাহ্য করে না। এবার আসা যাক মূল কথায়, যেটা আমি আপনাদের বলতে চাইছি। আমেরিকার প্রধান আপত্তি কিসে? যেটা নরেন্দ্র মোদী বারবার বলছেন যে আমেরিকা আমাদের এগ্রিকালচার ফার্ম সেক্টরে প্রবেশ করতে চায়, ডেয়ারি মার্কেটে প্রবেশ করতে চায়। এমনকি এই যে মৎস্যজীবীদের যে পেশা এবং তাদের যে সব প্রোডাক্ট,
তাতেও মাথা গলাতে চায়। ভারতবর্ষ সেটা হতে দিচ্ছে না বলেই ট্রাম্পের বড্ড গোঁসা। কিন্তু আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, এই কথাটা ট্রাম্পকে কেউ ইংরেজিতে অনুবাদ করে কখনো শুনিয়েছেন কিনা জানি না, কিন্তু আপনাদের কাছে আমি সেই তথ্য তুলে ধরছি যার থেকে একেবারে অকাট্যভাবে প্রমাণিত হয় যে অ্যাগ্রিকালচার সেক্টর, ফার্ম সেক্টর, ডেয়ারি সেক্টর, এদেরকে প্রোটেক্ট করার জন্য আমেরিকা কী ধরনের নীতি, ট্যারিফ, শুল্ক, সাবসিডি দিয়ে থাকে। সুতরাং আমি আমার দেশে অ্যাগ্রিকালচারাল ইন্টারেস্ট যেভাবে হোক প্রোটেক্ট করব, ডেয়ারি ফার্মারদের ইন্টারেস্ট যেভাবে হোক প্রোটেক্ট করব, আর ভারতবর্ষের অ্যাগ্রিকালচার সেক্টরে, ডেয়ারি সেক্টরে আমাকে ঢুকতে দিতে হবে এবং নন ট্যারিফ ব্যারিয়ারের কথা বলে আমি ভারতবর্ষের সঙ্গে ব্যবসা করাটা অলাভজনক বলে দেখে দেব। দ্যাট ইজ হিপোক্রিসি এক্সেম্পলিফাইড। যেমন ধরুন, প্রথমে আছে এই এগ্রিকালচার এবং ডেয়ারি ক্ষেত্রে ট্যারিফ প্রোটেকশন। যদি ইউএস ইম্পোজেস হাই ট্যারিফস অ্যান্ড ট্যারিফ রেট কোটাস, যাকে ওরা বলে TRQs, on a range of agricultural products, especially dairy, sugar, peanuts and tobacco. কেউ গিয়ে ব্যবসা করে দেখুক তো, যে ট্যারিফের মুখে তাদের পড়তে হবে সেই ট্যারিফ দিয়ে ওখানে ব্যবসা আদৌ পোষাবে তো নাই, লাভ তো হবেই না, ব্যাপক ক্ষতি হবে, ফলে কেউ যায় না। আরেকটা আছে স্পেশাল সেফগার্ড মেকানিজম। সেটাতে আমেরিকা সাময়িকভাবে চালু যে শুল্ক নীতি আছে সেই শুল্কের পরিমাণ যে কোনো সময় যে কোনো দেশের ক্ষেত্রে একতরফা বাড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি আছে ফার্ম সাবসিডিজ এবং সাপোর্ট প্রোগ্রাম। আমাদের এখানে যেমন প্রধানমন্ত্রী একটা যোজনা আছে যেখানে 6,000 টাকা করে কৃষকরা পায় বছরে, একইভাবে ডাইরেক্ট পেমেন্ট ইউএস ফার্মাররাও পেয়ে থাকে। এটা একটা ফার্ম বিলের মাধ্যমে এর অ্যামাউন্টটা ঠিক হয় এবং এই বিল প্রতি 5 বছর অন্তর সংশোধিত হয়। তার মধ্যে কি থাকে? প্রাইস লস কভারেজ, অ্যাগ্রিকালচারাল রিস্ক কভারেজ। যদি চাষ করতে গিয়ে লাভ ক্ষতি হয়ে গেল, সেটা আমেরিকান রাষ্ট্র পুষিয়ে দেবে। যদি ঠিক দাম বাজারে পাওয়া গেল না, তাহলেও সরকারের টাকা এসে পৌঁছে যাবে চাষির ব্যাংক অ্যাকাউন্টে। ডেয়ারি মার্জিন কভারেজ বলে একটা প্রোগ্রাম আছে সেখানে, এটা হচ্ছে সাবসিডি প্রোগ্রাম। এতে যারা ডেয়ারি ফার্মার্স তারা সরকার যে লেভেলটা ঠিক করে দিয়েছে, when the margin between milk prices and feed cost falls below a government set level, অর্থাৎ সরকারের নির্ধারিত করা সীমারেখার তলায় চলে যায়, যে বাজারে দুধের দাম এবং গোপালনের যে খরচ, তার মধ্যে যখনই একটা অসাম্য দেখা দেয়, অমনি স্টেট ইন্টারভেন করে। এছাড়া ক্রপ ইন্স্যুরেন্স সাবসিডি আছে, ডিজাস্টার এইড আছে, মার্কেট ফেসিলিটেশন প্রোগ্রাম আছে। এটা ট্রাম্প ইন্ট্রোডিউস করেছেন
to compensate farmers affected by retaliatory tariffs, especially from China. $28 বিলিয়ন 2018 থেকে 20 মধ্যে আমেরিকা খরচ করেছে শুধু কৃষকের স্বার্থ রক্ষায়। এবং এক্সপোর্ট যদি করে কেউ, তার জন্য সাবসিডি আছে, ক্রেডিট গ্যারান্টি আছে, এবং আমেরিকা তার বাণিজ্য চুক্তি এমনভাবে করে রেখেছে যেখানে আমেরিকান ডেয়ারি, মাংস, গ্রেন এগুলো অনেক দেশে অনায়াসে পৌঁছতে পারে। এগুলোর আমি নাম বলে আর করছি না, USMCA, কোরাস, কাফটা, এরপরে রয়েছে রেগুলেটরি ব্যারিয়ার এগেনস্ট ইম্পোর্টস। একদম আইন করে কতগুলো ক্ষেত্রে আমদানি নিষিদ্ধ করা আছে। যেমন আমেরিকা হেলথ, সেফটি অ্যান্ড লেবেলিং স্ট্যান্ডার্ড এর উপরে ভয়ঙ্কর জোর দেয় অ্যাজ নন ট্যারিফ ব্যারিয়ার্স। সেটা হচ্ছে হরমোন ট্রিটেড বিফ, অ্যান্টিবায়োটিক্স ইন ডেয়ারি। এখন এই শুধু অন হেলথ গ্রাউন্ড, স্বাস্থ্যের অজুহাত দেখিয়ে বহু দেশ আমেরিকায় এইসব বস্তু পাঠাতেই পারে না। কেননা, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আরও একটা ডিসক্রিমিনেটরি পলিসি আছে যাকে বলে কান্ট্রি অফ অরিজিন লেবেলিং। অর্থাৎ এর মানে হচ্ছে ফরেন প্রডিউসকে মার্কিন কনজিউমারদের কাছে কম আকর্ষক করে তোলার পরিকল্পিত চিন্তা। ইন্টারন্যাশনাল ট্রেড পলিসির ক্ষেত্রেও একই রকম। WTO যখন রিফর্ম করতে চেয়েছিল এবং বলেছিল আমেরিকাকে এগ্রিকালচারাল সাবসিডি কমাতে হবে, তখন আমেরিকা সব ক্ষেত্রে যা করে এক্ষেত্রেও দাদাগিরি করে সেই প্রস্তাব বানচাল করে দিয়েছিল। রিটালিয়েটরি ট্যারিফ শিল্ডিং আছে। যেমন যখন অন্যান্য দেশ এই কৃষিজাত আমেরিকার কৃষিজাত পণ্য বা ডেয়ারি ফার্ম প্রোডাক্টসের উপরে রিটালিয়েটরি ট্যারিফ বসিয়ে দেয় এবং তার ফলে সেই সব দেশে ব্যবসা করতে মার্কিন কৃষক এবং ডেয়ারি শ্রমিকদের অসুবিধা হয়, তখন কম্পেনসেটরি সাবসিডি দিয়ে এই যে ক্ষয়ক্ষতি সেটাকে অফসেট করে দেয় আমেরিকান স্টেট। তার মানে আর এই যে এগ্রিকালচারাল প্রোটেকশনিজম, তার আওতায় যারা আছে তারা হলো, এক হচ্ছে ডেয়ারি, সুগার, কর্ন, সয়াবিন, বিফ, পর্ক, কটন, একেবারে ঘিরে রেখেছে আমেরিকার ট্যারিফ পলিসি এবং সাবসিডি। কোনো রকম প্রতিযোগিতার মুখে তাদের যাতে না পড়তে হয়। কারণটাও ভারতবর্ষের ক্ষেত্রে যা, আমেরিকার ক্ষেত্রেও তাই। আমরা যে আমেরিকাকে দেখতে অভ্যস্ত, ঝকঝকে নিউ ইয়র্ক, ঝকঝকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, বস্টন ইত্যাদি এবং ইত্যাদি, সেটাই তো রিয়েল আমেরিকা নয়। আমরা অনেক সময় ভুলে যাই যে এমন কতগুলো স্টেট আমেরিকাতে আছে যেগুলো ভোটের বিচারে খুব গুরুত্বপূর্ণ
এবং ভোট এলে সেগুলো সুইং স্টেটের মর্যাদা পায়। যেমন ধরুন আয়োয়া, উইসকনসিন, নেব্রাস্কা, কানসাস, এগুলো হচ্ছে ইলেকটোরালি খুব ক্রুশিয়াল স্টেট। এইসব জায়গা থেকে যে সেনেটর বা কংগ্রেসম্যানরা নির্বাচিত হয়ে আসেন, তাদের একটা আউটসাইজড ইনফ্লুয়েন্স আছে কংগ্রেসের উপর। অর্থাৎ যেহেতু তারা এই কৃষি প্রধান স্টেটগুলো থেকে আসেন এবং তাদের প্রতিনিধিত্ব করেন, ফলে তাদের দাবি দেওয়া কংগ্রেস খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করে এবং অধিকাংশ ক্ষেত্রেই দাবি পূরণ করে দেয়। আর এই যে এত প্রোটেকশনিজম, সেটাকে আমেরিকা বলে ফুড সিকিউরিটি ন্যারেটিভ। অর্থাৎ জাতীয় সুরক্ষা এবং সাপ্লাই চেন ইন্ডিপেন্ডেন্স রক্ষার জন্য যা করণীয় আমেরিকা তাই করবে। আর গ্লোবাল প্রাইস কন্ট্রোল করার জন্য বেলাগাম সাবসিডি দিয়ে আমেরিকার লক্ষ্য হলো দুনিয়ার বাজারকে মার্কিন পণ্য দিয়ে ছয়লাভ করিয়ে দাও এবং সেগুলো কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করো, যাতে সে কোনো দেশ তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে না পারে। এরপরে আছে যেটা আমেরিকার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লবিং। এগ্রি বিজনেস জায়ান্টস লাইক কার্গিল, এডিএম অ্যান্ড ডেয়ারি কোঅপারেটিভস ফান্ড যেগুলো আছে, তাদের লবি খুব স্ট্রং। যেমন ইহুদিদের লবি খুব স্ট্রং, এবং লবিং ইজ an accepted legal practice in United States. ভারতবর্ষে আমরা লবিস্টদের দালাল বলে পরিচয় করাতে পছন্দ করি, মুৎসুদ্দি বলি, কিন্তু আমেরিকার রাজনীতিতে লবিং is a part and parcel of that kind of democracy. ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।